দর্শক স্বাগত 7 দিনে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় অর্থাৎ সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় স্বাগত। সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে আমরা কথা বলি। এই সপ্তাহের এ পর্যন্ত সবচেয়ে বড় খবর হচ্ছে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন, ভাঙচুর এবং সেই সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে ঢাকার বাইরে। এর বাইরে এ সপ্তাহের আরও অনেকগুলো বড় খবর আছে। বিশেষ করে অমর একুশে অর্থাৎ ভাষার মাস শুরু হয়েছে, সেই উপলক্ষে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। আজকে আলোচনার মূল জায়গা আমাদের মূলত এটি। তার আগে দেখি যে এই সপ্তাহের বড় খবরগুলো কি এক নজরে। রাজধানীর 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ফের ভাঙচুর, আগুন। প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হলো বিচার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন। বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতিকে প্রধান করে 9 সদস্যের কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন। সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন, অধস্থান আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলায় নির্বাহী কর্তৃত্বের অবসান ঘটানো। মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে 25টি এবং জনপ্রশাসনকে 40টি বিভাগে পুনর্বিন্যাসের সুপারিশ। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে 8ই ফেব্রুয়ারি। এ মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, জানালেন আসিফ নজরুল। সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত বেশি সংকটের মুখে পড়বে, বললেন তারেক রহমান। সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচনের তাগিদ। শুরু হলো ভাষার মাস। অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার ছবি সম্বলিত বিনে ময়লা ফেলে আলোচনায় প্রেস সচিব। আগামী বছর থেকে মেলায় বই প্রকাশের আগেই পাণ্ডুলিপি যাচাইয়ের পুলিশের পরামর্শ নাকচ করলেন সংস্কৃতি উপদেষ্টা। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদুলের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন ও দোষী হলে সেনা আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে আইএসপিআর। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানীর তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলন 7 দিনের জন্য স্থগিত। একক বিশ্ববিদ্যালয় হচ্ছে না তিতুমির, শিক্ষা উপদেষ্টা। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান নাহিদ ইসলামের। দ্রুত সব সমস্যার সমাধান সম্ভব নয়, বললেন আসিফ মাহমুদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিল, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সুবিধা পর্যালোচনায় কমিটি। বৈষম্য বিরোধী 3 শিক্ষার্থীকে আটকের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা, জড়িতদের বিচার হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। কাফরুল থানায় ভুক্তভোগীর মামলা, পুলিশের অভিযান। সঠিক চিকিৎসা না পাওয়ায় অভিযোগে ফের রাজধানীতে সড়ক অবরোধ, জুলাই অভ্যুত্থানে আহতদের। প্রধান উপদেষ্টা বাসভবনে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান। এই ছিল এই সপ্তাহের বড় খবর। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রকাশককে, একই সঙ্গে তিনি প্রকাশক নেতা, বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের সংবাদ উপস্থাপক নেসারউদ্দিন আইয়ুব। নেসার ভাই কেমন আছেন? এবং খুবই ব্যস্ত সময় আপনার এখন, বইমেলা চলছে, অনেক বই আসবে নতুন। মানে এই মাসটার জন্য আপনারা বেসিক্যালি প্রকাশকরা অপেক্ষা করেন, লেখকরা পাঠকরা অপেক্ষা করেন যে একটা উৎসব, মানে প্রকাশকদের জন্য প্রধানত সারা বছর আপনাদের বই হয়, যদি আপনার প্রকাশনীটা একটু ব্যতিক্রম যে আপনি প্রচুর পাঠ্য বইও প্রচুর প্রকাশ করেন, বিক্রি করেন, কিন্তু তারপরে সৃজনশীল মননশীল বইও আনতে হয়। ফলে ফেব্রুয়ারি মাসকে ঘিরে সারা বছরের একটা প্ল্যান আপনাদের থাকে। তো সেই আলোচনা একটু পরে যাই। শুরুতে প্রশ্ন যেটা, একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বছরের মেলাটা শুরু হলো। তো এই মেলাটা এবার আজকে 6ষ্ঠ দিন, 6 দিনে মেলা কেমন দেখছেন? মেলা ভালোই হচ্ছে, তবে এবার তো মানুষের প্রত্যাশা বেশি। জুলাই বিপ্লবের পরে আমাদের মধ্যে একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন এবং প্রত্যাশা, আর নতুন বাংলাদেশ যদি আমাদের করতে হয়, আধুনিক বাংলাদেশ, যার বিরুদ্ধে বিপ্লবটা হয়েছে, যে অন্যায় বিচারের বিরুদ্ধে, তার প্রেক্ষিতে একটা আধুনিক বাংলাদেশ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হয়, তার সেটি হবে জ্ঞানভিত্তিক বাংলাদেশ। আর জ্ঞানভিত্তিক বাংলাদেশ মানে হচ্ছে বইবান্ধব বাংলাদেশ। সেই বইবান্ধব বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, তার শুরুতেই হচ্ছে এবারের এই বইমেলা। কাজে মানুষের প্রত্যাশা অনেক বেশি, লেখক, পাঠক, সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, সর্বশ্রেণীর মানুষের প্রত্যাশা এবছর বইমেলাকে নিয়ে একটু বেশি, এবং সেটা মেলায় এরই মধ্যে দেখাও যাচ্ছে যে প্রচুর বই বেরোচ্ছে। তারপরে পাঠকরাও এই 6 দিনে আপনি তো অলমোস্ট প্রতিদিনই মেলায়
ঢোকার চেষ্টা করেন, মানে মানুষের আনাগোনা আপনি যদি অন্যান্য বছরের সঙ্গে তুলনা করেন যে মেলাটা জমে আসলে 7, 8 বা 10 তারিখের পরে, কিন্তু এই প্রথম 6 দিনে কেমন দেখছেন মানুষের? প্রত্যাশিতভাবে মানুষ বেশি এসছে, তবে শুরুর দিকে সবসময় মেলা একটু মানুষ কম আসে, আর কিছু অব্যবস্থাপনা থাকে শুরুর দিকে, যেমন ধুলো এখন উঠছে মেলায়। আচ্ছা, এটা প্রতি বছরের সমস্যা। এটা পত্রিকায় নিউজ হচ্ছে, গতকালও আমি দেখলাম যে একটা পানি ছিটাচ্ছে, দেখলাম যে একটা বড় কাগজে এটা নিয়ে বড় প্রতিবেদন, এবং আমার স্টলের সামনেও দেখেছি প্রচুর ধুলো, মানে মাস্ক পরে আমাদের বিক্রয় কর্মীদের কাজ করতে হচ্ছে। এটা তো একটা অসুবিধা, সেগুলো দীর্ঘ সময় স্টলে থাকতে হয়। কিন্তু ওভারঅল মেলার আয়োজন ভালো, এবং মেলার অবকাঠামো অনেক বৃদ্ধি পেয়েছে, আয়তন বেড়েছে, এবার বেড়েছে। আয়তন বাড়লো কি? এবার কি প্রকাশনা প্রতিষ্ঠান বেশি? প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে, অনেক বেড়েছে। আচ্ছা, মানে গত অনেক বছর বিশেষ করে আমাদের দেশে ধর্মীয় প্রকাশনাগুলো এবং রাজনৈতিক কারণে হয়তো অন্য কিছু কিছু প্রকাশনা এখানে সুযোগ পায়নি বলে অভিযোগ আছে। সেই প্রকাশনাগুলো এবছর এখানে উদারভাবেই মানে অ্যাপ্লিকেশন করতে পেরেছে এবং তাদের সবাইকে দেওয়া হয়েছে, উদারভাবে দেওয়া হয়েছে, বাংলা একাডেমি দিয়েছে এবং প্রচুর বেড়েছে। প্রায় আমার মনে হয় 80টারও বেশি বা 100-র কাছাকাছি নতুন স্টল এবছর পেয়েছে, যেটা অন্য বছর থাকে 8টা, 10টা কিংবা 12টা। এবছর এত বেশি পেয়েছে, সে অর্থে মেলার আয়তন বেড়েছে। এবার একটা দৃশ্য বোধহয় আমি যদি এখন পর্যন্ত যাওয়ার সুযোগ পাইনি, অন্যান্য বছর রাজনৈতিক সরকারগুলোর আমলে মেলায় যেটা দেখা যেত যে ক্ষমতাসীন দলের প্রচুর স্টল থাকতো, তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক স্টল, সেখানে বই বিক্রির চেয়েও নিজেদের প্রচার একটা উদ্দেশ্য ছিল। এবছর কি সেরকম, মানে বইয়ের, মানে বস্তুত বইয়ের বাইরের অন্যান্য স্টল কেমন? সেটা আমার মনে হয় আগের থেকে কমেছে। এই স্টলগুলো দেওয়া হয় বাংলা একাডেমির প্রাঙ্গণে, হ্যাঁ, আর সোহরাওয়ার্দী উদ্যানে মূলত প্রকাশকরা থাকেন। তো ওইখানে এবছর আমি অতটা দেখিনি, কমেছে, এবং আগের সেই সব প্রতিষ্ঠানগুলো অনেক স্টল পায়নি যেগুলো রাজনৈতিক বিবেচনায় আগে হয়েছিল। এবছর সেগুলো অনেকটা কমেছে, তবে কিছু তো থাকে, কিছু জনহিতৈষী এনজিও, অন্যান্য যে এনজিও না, আমি পলিটিক্যাল সংগঠনগুলো, সেগুলো এবার খুবই কম। তবে আমি জাসাসের স্টল দেখেছি। এই সময়ের প্রেক্ষিতে যে রাজনৈতিক এখনকার পরিবর্তনের প্রেক্ষিতে হয়তো কিছু স্টল পেয়েছে, তবে আগের মতো সেটি অত সংখ্যায় অত না, রাজনৈতিক বিবেচনা অতটা হয়নি। রাজনৈতিক বিবেচনা কি অতীতে আমরা এরকমও দেখেছি না, ধরেন পেশাদার প্রতিষ্ঠান তারাও রাজনৈতিক বিবেচনায় বাদ পড়েছে, এরকম ঘটনাও তো ঘটেছে এবছর? না, অন্যান্য দিনে হয়েছে, সেরকম হয়েছে, অনেক হয়েছে। এবছর কি স্টল দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করেছে, মানে যারা বস্তুতই প্রকাশক, এরকম হয়েছে? না, সেটা বেশি হয়নি, শুধু একটি প্রকাশনার প্যাভিলিয়ন বাতিল হয়েছে। প্যাভিলিয়ন বাতিল মানে কি স্টলও পায় নাই? না, সে কিছুই পায়নি, তাকে মেলা থেকেই বাতিল করা হয়েছে, জার্নিম্যান বাতিল করা হয়েছে। এছাড়া আর সবাই আছে, সবাই। যদিও কারো কারো অভিযোগ ছিল যে আগের সরকারের আমলে এই সব প্রকাশকরা বেশি সুবিধা নিয়েছে, তাদেরটা বাতিল করা হোক, এবং কয়েকজন প্রকাশক আবার এরকম দাবি টাবি করেছিলেন, কিন্তু বাংলা একাডেমি সেটা শেষ পর্যন্ত আমলে নেয়নি এবং বাংলা একাডেমি সবাইকে স্টল দিয়েছে। এই সুবিধা নেওয়ার বিষয়টা কি আসলে? আমি একজন ব্যবসায়ী হিসেবে বলবো যে সুবিধা নেওয়া একজন প্রকাশকের পক্ষে বেশি সম্ভব না। আচ্ছা, কোন সরকারি সাপ্লাইয়ের ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ কমিটি থাকে, সেই কমিটিগুলো বই বাছাই করে, তারপরে যেটিকে সিলেকশন করে, সেটি তো সরকারিভাবে সিলেকশন করা হলো। তো সেটা যদি এখন আরেকজনের বই এখানে হলো না, সে হয়তো অভিযোগ করলো যে উনি অনিয়ম করেছেন বা কিছু। এগুলো আসলে অনুমান নির্ভর, এগুলো সুনির্দিষ্ট প্রমাণ আমি দেখি না। বইয়ের এই কাজটাই তো একটা সৃজনশীল, এবং এইখানে ধরেন যিনি প্রকাশক, তিনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিংবা কোনো দল করেন না, এই আলোচনাটাই তো মানে অপ্রাসঙ্গিক আমিও মনে করি। তাই আপনার সাথে একমত যে একজন প্রকাশক যিনি বই নিয়ে কাজ করেন, জাতিকে জ্ঞান নির্ভর জাতি গঠনে কাজ করেন, যিনি আমাদের শিক্ষার্থীরা যাতে জ্ঞান অর্জন করতে পারে সেই নিয়ে কাজ করেন, এরকম একটা সেক্টরে আমাদের রাজনীতি নিয়ে এইভাবে দলাদলি করাটা একেবারেই ঠিক না। অতীত অনেকে করেনি, কিন্তু দু একজন করেও থাকতে পারে, আবার এখনো হয়তো কেউ দু চারজন থাকতে পারে যে তারা একটু রাজনৈতিক মনোভাব পোষণ করেন, কিন্তু আসলে এগুলো রাজনৈতিক চয়েস তো একজন মানুষের থাকতে পারে, নাগরিক হিসেবে তার তো একটা চয়েস থাকতে পারে, কিন্তু সেটা ধরেন আপনি নেসারউদ্দিন আইয়ুব, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এটা তো প্রকাশক হিসেবে দরকার নাই। ব্যক্তি জীবনে আপনি একটা পার্টিকে পছন্দ করতে পারেন, কিন্তু অসুবিধা যেটা হয় যে এই বই স্টল দেওয়ার ক্ষেত্রে কিংবা বই তার কাছ থেকে কেনার ক্ষেত্রে এই বিবেচনাটা বিভিন্ন সময় আমরা এই অভিযোগটা শুনেছি যে উনি কোন পন্থী,
তো প্রশ্ন হলো একদম বইয়ের প্রকাশক তিনি কোন পন্থী, এটা খুব জরুরি কিনা আসলে? এটা একেবারে অবান্তর এবং এটা মোটেই উচিত নয়। কিন্তু বাংলাদেশ তো অতিমাত্রায় রাজনীতি প্রবণ জনগণ, এখানে মানে পান দোকানদার কিংবা মুদি দোকানদারও এখানে সবাই রাজনীতি করতে চায়। সেখানে এখানেও কিছু মানুষ এরকম থাকতেই পারে, কিন্তু আমি দেখছি যে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে তারা বই নিয়েই কাজ করেন, প্রকাশনী নিয়ে কাজ করেন, তারা রাজনীতি নিয়ে বা রাজনীতির মত প্রকাশের জন্য অতটা চেষ্টা করেন না। কিন্তু 2-4-5 জন তো থাকতেই পারে, এবং সেটা অতীতেও দেখা গেছে, এখনও কিছু লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি মনে করি এটা উচিত নয়। আমাদের একটি বইবান্ধব জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। তরুণরা বিশেষ করে যারা বইয়ের প্রধানত পাঠক, তারা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি এনগেজ, কিন্তু উল্টো দিকে যদি দেখেন যে অনলাইনে বইয়ের বিক্রি তো প্রচুর বেড়েছে। বইয়ের বিক্রির জন্য তো অনেকগুলা মানে সাইট বা অ্যাপ তৈরি হয়ে গেছে, তাই না? অনেক প্রতিষ্ঠান তৈরি হয়ে যারা শুধু অনলাইনেই বই বিক্রি করে, এবং সেখানে তো তার প্রচুর বই বিক্রি হচ্ছে। হ্যাঁ, বই বিক্রি কিন্তু কমেনি, বই বিক্রি আগের থেকে আরো বেড়েছে। আচ্ছা, কিন্তু এবং সারা দেশে বইয়ের দোকানে অফলাইনেও প্রচুর বই বিক্রি হচ্ছে, কিন্তু এটা যতটা প্রত্যাশিত, আচ্ছা, মানুষ যত বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা যত বেড়েছে। এক সময় দেখেন ছাত্র জীবনে আমরা কিন্তু 1 বা 2, 3টা শার্ট পরতাম, এখন আমাদের কার কয়টা শার্ট আমরা জানি না। আমাদের অভিভাবকরাও বাচ্চাদেরকে অনেকগুলো শার্ট প্যান্ট কিনে দেন, কাজে অনেক কিছু কিনে দেন। একটা পিৎজা, বার্গার এগুলো খাওয়াতে গিয়ে 600-700 টাকা, 800 টাকা, 1000 টাকা খরচ করে ফেলেন। কিন্তু সেই অনুপাতে বই আসলে ক্রয় করা হয় না। কিন্তু ওই সন্তানের জন্য কিংবা ওনার নিজের জন্য প্রতিনিয়ত কিন্তু বই পড়া উচিত। এই জন্য আমি সবাইকে বলি যে প্রতি মাসে যেমন আপনি অন্যান্য গৃহস্থ সামগ্রী বা প্রয়োজনীয় জিনিস কেনেন, বইও প্রতি মাসে কেনেন, তাহলে নিজের উন্নয়ন হবে, নিজে আলোকিত হতে পারবেন, আমাদের সমাজটা ভালো হবে। এবং বই তো এখন আপনি সব জায়গায় পাবেন, রাস্তার পাশে। আমি তো এই যে আপনার ধানমন্ডি ওই অঞ্চলে মাঝে মধ্যে হাঁটলে ফুটপাতে প্রচুর, ফুটপাত থেকে অনেক সুন্দর সুন্দর 100 টাকা 150 টাকায় বই পাওয়া যায়। তো 100 টাকায় তো আপনি বললেন পিৎজা বার্গারের কথা বললেন, তাতে পাওয়া যায় না। তো আপনি সন্তানকে নিয়ে যদি হাঁটতে হাঁটতে গিয়ে একটা বই নিয়ে নেন, মানে এই কালচারটা তৈরি করা জরুরি আসলে দরকার। শোনেন, বই নিয়ে কালচার না, শুধু আমাদের কালচারে তো ব্যাপক পরিবর্তন দরকারই, এবং সেটা করতে গিয়ে আমাদের প্রকাশকদের, সরকারের, বিভিন্ন সংস্থার, এনজিওগুলোর সবার একটা ব্যাপক দায়িত্ব নেওয়া উচিত। বই নিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। এই যে বললেন রাস্তা থেকে কেনা, ধরেন ফুটপাতের বই কিন্তু আমরা ছাত্র জীবনে কিনেছিলাম। আমি সদরঘাটের মোড় থেকে কিনেছি, ডেল কার্নেগির বই কিনেছিলাম। সে সময় ঢাকায় নতুন পড়তে এসেছি, তখন ওখান থেকে অনুপ্রেরণা নিয়েছি। আবার এখন কিন্তু চারুকলার সামনে সহ বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ফুটপাতে বই আছে, এবং দাম সেখানে খুবই কম। কাজে ওইখান থেকে শুরু করে আবার নিউ মার্কেটের বড় বড় বইয়ের দোকান কিংবা বইয়ের বাজার যেখানে আছে সারা বাংলাদেশে, আমাদের বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিন্তু 26,000 সদস্য, মানে 26,000 সদস্য, মানে 26,000 প্রকাশক ও বিক্রেতা সদস্য। এর মধ্যে প্রকাশক সদস্য ধরেন গড়ে সব মিলিয়ে 1,500-2,000 হতে পারে, কিন্তু বাকি কিন্তু 24,000 বিক্রেতা সদস্য। মানে 24,000 বইয়ের লাইব্রেরি আছে বাংলাদেশে, সংখ্যা অনেক অনেক। কাজেই এসব জায়গা থেকে আমাদের বই কেনার অভ্যাসটা আরো, সংস্কৃতিটা আরো বাড়ানো দরকার। এক্ষেত্রে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন এসবের কারণে ইন্টারনেট ভিত্তিক যেসব অভ্যাস গড়ে উঠেছে আমাদের, সব কারণে বই পড়া কমেছে। এই জন্য সরকারের উচিত এখন বিশেষ পদক্ষেপ গ্রহণ করা। এটা সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনেক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বিভিন্ন সময় বলি সরকারকে। যেমন বিভাগীয় বইমেলা করছে সরকার প্রতি বছর, জেলাগুলোতে কিছু কিছু করছে 8-10টায়। এবং গতকালকেই ছিল বই দিবস সম্ভবত, এবং বই দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে আয়োজন হয়েছে। ধরেন সেটি খুব সামান্য, আচ্ছা, কিন্তু ভালোবাসা দিবসে যা ঘটে বাংলাদেশে, বই দিবসে তার থেকে আরো বেশি ঘটা উচিত। কিন্তু সেটা কিন্তু আমরা করছি না। বিশেষ করে সরকারকে আমরা যেগুলো বলি, সরকার শুনে না। এখনকার এই সরকার, বর্তমানের যেই অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো নিরপেক্ষ সরকার, এবং তারা তো জ্ঞানভিত্তিক বাংলাদেশ করতে চায়। তারা কিন্তু বড় ধরনের দায়িত্ব পালন করতে পারে, এবং ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তাদের এটা করা উচিত, যে সেটা হচ্ছে সকল বিভাগে বইমেলা করা, জেলায় করা, উপজেলা ভিত্তিক করা। ইভেন আমরা বলি যে ইউনিয়ন ভিত্তিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা যায়। ধরেন বাংলাদেশের যত, কিন্তু চাহিদা যদি না থাকে, যদি মানুষ না পড়ে, আপনি মেলা করে কি করবেন? হ্যাঁ, মেলার ক্ষেত্রে বইমেলা আসলে কিন্তু তুলনামূলক কমই বিক্রি হয়। 21শে মেলায় অনেক প্রকাশক তার খরচ তুলতে পারে না, স্টলের খরচ না। বিশেষ করে বিভাগীয় বইমেলাগুলোতে আমি বিভিন্ন সময় দায়িত্বে ছিলাম, বা সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছি, দেখেছি যে আমাদের একজন প্রকাশক ঢাকা থেকে গিয়ে আবার যে ফেরত এসছেন, সেই খরচটাও তার ওঠে নাই। আচ্ছা, কিন্তু কথা এখানে না, কথা হচ্ছে অন্য জায়গায়,
যেখানে এরকম একটা দরকারি সেক্টরকে সরকারের আচ্ছা পৃষ্ঠপোষকতা করতে হবে। সেটি কেমন? সেটি হচ্ছে গভর্নমেন্ট যদি লাইব্রেরির সংখ্যাগুলো বাড়ায়, আমাদের দেখেন জেলা পর্যন্ত শুধু পাবলিক মানে সরকারি লাইব্রেরি আছে, উপজেলা অনেক জায়গায় নেই, কোথাও আছে। এখন যদি সকল উপজেলায় সরকার একটা বড় লাইব্রেরি করে, সেখানে কিন্তু মানুষ আসবে যাবে, সেখানে যদি সেমিনার একটা কমিউনিটি তৈরি হয়। হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট। এই জায়গা থেকে আরেকটু ডিটেইল আলোচনা যাবে। আমি এখান থেকে আরেকটা কথা একটু বলবো। একটা বিরতি থেকে আসছি আপনার কাছে, এই পয়েন্টই আসবে। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত খবরগুলি নিয়ে কথা বলি। যদি আজকে আমরা আলোচনাটা একটু নিবদ্ধ রাখছি অমর একুশে বইমেলায়। আমাদের সঙ্গে আছেন প্রকাশক নেতা এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংবাদ উপস্থাপক নেসারউদ্দিন আইয়ুব। আপনি বিরতির আগে ছিলেন যে সরকারের কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার, এবং একটি আইডিয়া বললেন যে প্রত্যেকটা উপজেলায় যদি বড় লাইব্রেরি হয়, তাহলে সেই লাইব্রেরিকে ঘিরে একটা সৃজনশীল কমিউনিটি তৈরি হবে। এখন প্রশ্নটা হলো যে জেলা পর্যায়ে যে লাইব্রেরিগুলো এখন আছে, সেখানে আসলে কি পরিমাণ লোক যায়? এখন আমি বিভিন্ন জেলা পর্যায়ের লাইব্রেরিতে গিয়ে দেখেছি, ব্যক্তিগতভাবে কয়েকটা গিয়েছি, সেখানে দেখেছি যে মানুষ একটু কমই যায়। সেটির কারণ হচ্ছে ওই যে পাঠ্যাভ্যাস কমেছে, আর মানুষ আবার তথ্য মানুষ তো এখন ফোনে পাচ্ছে, জ্ঞানও ফোনে পায়। হ্যাঁ, লাইব্রেরি পর্যন্ত যাওয়ার অনেকের প্রয়োজন হয় না বা সময়ও নেই। কিন্তু আমাদের কিন্তু এই লাইব্রেরির এই কালচারটা রাখতে হবে। আচ্ছা। এবং এটাকে আরো ছড়িয়ে দিতে হবে উপজেলায়, জেলায়। বইয়ের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। আচ্ছা। এবং এটা যেমন সরকারের দায়িত্ব আছে, সামাজিক বিভিন্ন সংস্থার দায়িত্ব থাকতে পারে, আমাদের প্রকাশকদেরও আছে। আমরা প্রকাশকরা পারি ভালো বই বের করে দিতে, কিন্তু আমরা তো সমাজে বিক্রি করতে পারি বই, কিন্তু আমরা তো সমাজে এটিকে স্বেচ্ছাসেবামূলক দান করতে পারি না। এটি কজন পারে? কাজেই কাজটি সরকারের দিক থেকে হতে হবে এবং সামাজিক বিভিন্ন সংস্থা থেকে হতে হবে। সবচেয়ে বড় কথা, আপনি একটা আইডিয়া দিয়ে গভর্নমেন্ট যদি নিতে চায়, সে সরাসরি আমার এটা যদি শুনে নিতে পারে, সেটি হচ্ছে সকল বিভাগ, সকল জেলা, সকল উপজেলায় সরকারি উদ্যোগে সমৃদ্ধ পাঠাগার, যেই পাঠাগারগুলো আছে সেগুলোকে আরও সমৃদ্ধ করা, যেগুলো নাই সেগুলো প্রতিষ্ঠা করা, এবং ইউনিয়ন পর্যায়ে পাঠাগার প্রতিষ্ঠা করা। প্রত্যেক ইউনিয়নে কিন্তু একটা ভবন আছে, এই ভবনে একটি বড় লাইব্রেরি কক্ষ প্রতিষ্ঠা করা। এবং আরও পারে সরকার স্কুল, কলেজ এবং প্রাইমারি স্কুলগুলোতে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে পারে, বাধ্যতামূলক করে দিতে পারে সরকার। তখন হবে কি, রন্ধ্রে রন্ধ্রে বইয়ের সহজলভ্যতা পৌঁছে যাবে এবং মানুষ সহজেই বই হাতের কাছে পেলে তো মানুষ একটু বেশি পড়বে। আগে আমাদের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে, সুযোগ নিশ্চিত করতে হবে, তারপর তো মানুষ পড়বে। এবং বই পড়ার জন্য আমি বলি সরকারকে বিজ্ঞাপন দিতে হবে, যেমন সরকার দিত পরিবার পরিকল্পনা। আপনার শিশুকে টিকা দিন, হ্যাঁ টিকা দিন, এখন লিখতে আপনার শিশুকে বই দিন, বই পড়ান, বা আপনি নিজেকে উজ্জ্বল রাখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য নিয়মিত বই পড়ুন। হ্যাঁ, আপনার সাফল্যের জন্য বই পড়ুন, আনন্দের জন্য বই পড়ুন, ভালো থাকার জন্য বই পড়ুন, সুন্দর সমাজ গঠনের জন্য বই পড়ুন। এইসব আমাদের প্রচুর বিজ্ঞাপন দেওয়া উচিত এবং সরকার এটা ইজিলি পারে। টেলিভিশনগুলোকে সরকার ফ্রি বিজ্ঞাপন দেওয়া হতে পারে 2-1 মিনিট প্রতিদিন। আপনাদের এই টেলিভিশনকে যদি গভর্নমেন্ট বলে যে জনস্বার্থে প্রতিদিন 2 বার এই বিজ্ঞাপনটি বাজানো হবে, মাত্র। আপনাকে মনে হয় বিজ্ঞাপন দিয়ে এই ভালো ভালো কথা বলে পাঠক বাড়ানো সম্ভব? সেটা অবশ্যই সম্ভব। মানুষ তো আসলে অভ্যাস সহজে পরিবর্তন করে না, যেগুলো বারবার শুনে। এবং বই পড়ার উপযোগিতারা বোঝে সবাই, আলস্যের কারণে পড়ে না, সময়ের সুযোগের অভাবে পড়ে না, কিন্তু এখনকার প্রযুক্তির সহজলভ্যতার কারণে পড়ে না। কাজে মুদ্রিত বইয়ের দিকে আমাদের মানুষকে নিতেই হবে, সেটা নিয়ে আমি এগুলো বলছি। রাইট। ধরেন এখন কিন্তু এবার আমরা গত বছর বইমেলায়ও যেটা দেখলাম যে অনলাইন বুক, মানে আপনি চাইলে ফোনেই পুরো বইটা পড়তে পারছেন, এরকম অনেক অ্যাপ তৈরি হয়েছে। ফলে তরুণরা যদি মনে হয় যে না, সে লাইব্রেরিতে যেতে চায় না বা দোকান থেকে বই কিনবে না, সেই সুযোগও তো তার আছে। খুবই অল্প পয়সা খরচ করেই সে অনেকগুলো বই পড়তে পারছে। ফলে এইটাও, এখানেও সরকার একটু নজর দেওয়া দরকার কিনা, যে ঠিক আছে তুমি কোনো না কোনো ফর্মে অন্তত পড়ো। এইটা সরকার তো অবশ্যই নজর দেওয়া উচিত এবং সরকার এই মানে ডিজিটাইজেশনের যে সরকারি পরিকল্পনা, সেগুলোর মধ্যে নিশ্চয়ই এগুলো আছে, কোথাও কোথাও হচ্ছেও, সেটি তো করতেই হবে। তবে আমাদের মুদ্রিত বইয়ের দিকেই থাকতে হবে বেশি, এই কারণে যে অনলাইনে কিন্তু পড়ার এখন যে উপাদান আছে শেষ নেই, হাজার হাজার লাখ লাখ বই আছে, কিন্তু একটা স্ক্রিনে আমি কতক্ষণ পড়তে পারবো, এটা তো আমাদের চোখের বিষয় আছে। আমাদের চোখ তো ন্যাচারাল, আমরা মানুষ কিন্তু নিজে অ্যানালগ,
কিন্তু বেশিক্ষণ আলোর দিকে চেয়ে থাকবেন, আপনার মাথা ঘুরাবে, কিছু চোখের পাওয়ার কমে যাবে। এই যে মানুষ নিজে অ্যানালগ, সে ডিজিটালের উপর শতভাগ নির্ভর করতে পারবে না। এই জন্য বলি যে আমাদের মুদ্রিত বইয়ের দিকেই থাকতে হবে এবং থাকার জন্য উৎসাহিত করতে। আমরা যুক্ত করেছি অনলাইনে কবি হুসাইন আলমগীরকে, তিনি উপসচিব বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জনাব হুসাইন আলমগীর, আপনাকে স্বাগত। আপনাকে যুক্ত করার দুটি কারণ। এক, আপনি নিজে লেখক, কবি, সেই সঙ্গে এমন একটি মন্ত্রণালয়ে কাজ করেন যাদের কাজ আসলে এই আজকে আমরা জানি আলোচনা করছি, বই, সৃজনশীলতা, বিকাশ। দুটি বিষয়, যে এবছর বইমেলায় আপনার কি বইপত্র আসছে কিনা, এক। আর দুই, এই তথ্য প্রযুক্তির সময় আপনার কি মনে হয় যে আমাদের পড়ার যে অভ্যাস, অন্তত আপনার শৈশব কৈশোরের যে অবস্থায় ছিল রিডিং হ্যাবিট, সেই জায়গা থেকে আমরা অনেক সরে গেলাম? ধন্যবাদ। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে। আর আমি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে আমার চারটি বই এবারের মেলায় আসছে। আমি প্রথম শিশু তোষ আমি সাধারণত লিখিনি আগে। আমার যে সকল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে সবগুলোই প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টদের জন্য। অনেকগুলো মানুষের অধিকার, অত্যাচার, অবিচার, নিপীড়নের বিরুদ্ধেই মূলত আমার কথা বলা। যার কারণে আমি শিশুদের নিয়ে আমি এতদিন পর্যন্ত তেমন একটা কিছু লিখিনি। তো আমার পাঠকদের পক্ষ থেকে খুব আগ্রহ ছিল যে আমি যেন বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে লিখি। যার কারণে এবার এই প্রথম চন্দ্রাবতী একাডেমি থেকে আমার একটা ছড়ার গ্রন্থ আসছে। সেটা কেউ থাকে না চাঁদে, বইয়ের শিরোনামে আসছে। এটা একটু অন্যরকম, যে গতানুগতিকতার বাইরে কাজ করবার চেষ্টা করেছি। আর তাছাড়া কবিতায় তো আপনারা জানেনই, প্রেম একটা প্রধান উপাদান। আমি একাধারে দ্রোহ এবং প্রেম দুটাকেই একসাথে নিয়ে যাই। তো আমার এবছর প্রেমের কবিতা আসবে দুইটি, একটা অনন্যা প্রকাশনী থেকে আসবে, আর আরেকটা আসবে বিশ্ব সাহিত্য ভবন থেকে। আর আমার যে দ্রোহের কবিতা, যেগুলো অনাচার অবিচারের বিরুদ্ধে, মানুষের রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে যে সকল ছিল আমার, যে মানে মানুষের উপরে যে নির্যাতন, নিপীড়ন, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে যেগুলো লেখা ছিল, সেই কবিতাগুলো নিয়ে একটা বই আসছে মাতৃভাষা প্রকাশ থেকে। এই মোট 4টি বই আমার আসবে। আচ্ছা, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটা যদি আমি বুঝে থাকি, আমাদের ছোট সময় যে পড়বার যে মানসিকতা বা রিডারদের যে ছিল, এটা এখন কেমন? এক কথায় বলতে গেলে কি, যে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। এখন যারা বলছেন যে অনলাইন বুক বা ই বুকে, অনেকে বলছেন যে ই বুক, এটা বলতেই পারেন। এটা আমি মনে করি যে এখন একটা ডিজিটালাইজেশন সারা পৃথিবীময় চলছে। বাস্তব অভিজ্ঞতা হচ্ছে অনলাইনে কবিতা, উপন্যাস, গল্প এগুলো পড়া যায় না। এগুলো অসম্ভব ব্যাপার, এগুলো মনের ব্যাপার। আপনি এক জায়গায় বসে স্ট্যাচুর মতো করতে পারেন না। এগুলো পড়বার জন্য যে ধরনের মানসিকতা ও কমফোর্টনেস দরকার, সেজন্য সাধারণত বই প্রয়োজন হয়। এবং আমি আপনাকে একটা জিনিস মনে করে দিতে পারি, আপনি মনে করবেন যে যখন ডিজিটাল কন্টেন্ট আসলো আমাদের দেশে, যখন প্রচুর টেলিভিশন হলো, একেবারে অনেক সাংবাদিক, অনেকে ধারণা করেছিল যে আমাদের ডেইলি নিউজ পেপারগুলি হয়তো বন্ধ হয়ে যেতে পারে বা গুরুত্ব হারাতে পারে। আমরা দেখলাম যে এই আমাদের যে নিউজ পেপার গুলো আছে, এগুলো সার্কুলেশন আগের চেয়ে বেড়েছে, এদের পরিধি বেড়েছে। এটা আবেদন আলাদা, বইয়ের আবেদন আলাদা। অনলাইন পাঠ শুধু ওগুলোই করা যায় যেগুলো থেকে কেবলই আপনি কিছু তথ্য নেবেন, ইনফরমেশন নেবেন, মেসেজ নেবেন। কিন্তু আপনার জ্ঞান অর্জনের জন্য, মনের শান্তির জন্য, তৃপ্তির জন্য অনলাইনে পড়াশোনা করে সে তৃপ্তিটা আসে না। যার কারণে আমরা দেখেছি যে আগে আমরা যেভাবে বই পড়েছি, এই বই পড়া যদিও কমেছে, সংখ্যা কিন্তু বেড়েছে। আমাদের সময় হয়তো 90 জন পড়তো, কিন্তু মানুষ ছিল 200 জন। এখন যদি 60 জন পড়ে, মানুষ আছে 2 লাখ। গড়পড়তা কিন্তু পাঠক একবারে কমে যায়নি, গড়পড়তা পাঠক কিন্তু খুব একটা কমেনি। আরেকটা বিষয় হচ্ছে, এখন একটা নতুন জিনিস যুক্ত হয়েছে, যেটা আগে ছিল না। আগের দিনে আপনি দেখবেন যে কেউ একটা লাইব্রেরি চেষ্টা করে করতে পারে টাকার জন্য, একটা বই কেনার জন্য অর্থ কষ্টে ভুগত।
এখন মানুষের হাতে অনেক টাকা, আপনি বিশ্বাস করবেন না, মানুষ শুধু তার সুন্দর একটা লাইব্রেরির জন্য তার বাসায় একটা রাইট, সুন্দর শোকে যে বই সাজানোর জন্য সে লক্ষ লক্ষ টাকার বই কিনছে। রাইট, হ্যাঁ, তো এটা আমি মন্দ কিছু মনে করি না। আমার আমার বিশ্বাস যে আপনি যখন কিছু একটা কিনবেন, বাসায় নিয়ে যাবেন, আপনি তো অন্তত একটু হলেও খুলে দেখবেন। রাইট। জনাব হুসেন আলমগীর আরেকটা একটা বিষয়। প্রসঙ্গ, জনাব হুসেন আলমগীর আরেকটা প্রসঙ্গ, সেটা হলো এই জনাব নেসারউদ্দিন আইয়ুব প্রসঙ্গটা তুললেন যে বই একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকারের একটা বড় দায় আছে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা বড় রেসপন্সিবিলিটি এখানে আছে। ফলে আপনি যেহেতু সরকারের এই গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, ফলে বই একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকারের মানে ভাবনাটা কি, বা আপনার ব্যক্তিগত কোনো ভাবনা আছে কিনা আলাদা করে? একটু যদি মূল বিষয়টা শুধু একটু বলেন, কেন তুমি অস্পষ্ট আসছে। আচ্ছা, বলছি মানে যে আমরা কি করতে পারি, বই, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কি করা উচিত আচ্ছা বলছেন? আচ্ছা, বই সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের তো অনেক উদ্যোগ আছে, ফলে এই জায়গাটায় আরেকটু বাড়ানো যায় কি করে, এবং আপনার নিজের কোনো ভাবনা আছে কিনা এই বিষয়ে? আই গট ইট। আমি আপনাকে যে জিনিসটা বলবো যে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কে অনেকের ধারণা অস্পষ্ট। মনে করা হয় যে এটা খুব ছোট একটা মিনিস্ট্রি। আসলে এটা অনেক বড় মিনিস্ট্রি। আমাদের 20 থেকে 25টা সেক্টর রয়েছে। আপনি জানেন যে সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আমাদের জেলা গণগ্রন্থাগার রয়েছে, পাবলিক লাইব্রেরি যেটা বলা হচ্ছে। তা এই পাবলিক লাইব্রেরিগুলোতে আমরা প্রতি বছর সেখানে বইয়ের নতুন নতুন বইয়ের যোগান দিচ্ছি এবং পাঠকদেরকে আকৃষ্ট করবার জন্য নানান প্যাকেজ ঘোষণা করছি, দিবস পালন করছি, প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এবং আপনি এটাও জেনে থাকবেন যে এই যে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র, এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরি যেটা পরিচালনা করতো, এটাও কিন্তু আমাদের ফাইন্যান্সিং এই করতো, অর্থ মন্ত্রণালয়, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়। তারপরে আমাদের এই যে জাতীয় গ্রন্থাগার আছে একটা, জি, ওটার মাধ্যমে আমরা প্রচুর বই মানুষের হাতে পৌঁছে দিই। এবং আমাদের আরো আমরা আর কি করতে পারি আপনাদের থেকে, এবং এবছর আমরা একটা নতুন প্রকল্প নিতে যাচ্ছি, সেটা হচ্ছে বুকস ইন ব্যাগ। অর্থাৎ ব্যাগে ব্যাগে করে আমরা মানুষের বাড়িতে বই নিয়ে যাব। আচ্ছা। বুকস ইন ব্যাগ। বু- বু- আমরা তো করলাম এতদিন যে ভ্রাম্যমাণ লাইব্রেরি, আমরা এটা কি এবছর আপনারা আমরা এই ফ্রি থিমটা নিয়েছি যে মানুষের কাছে ফ্রি বই পৌঁছে দেবেন, বুকস ইন এরকম ব্যাগ। ব্যাপারটা? মানে মানুষের কাছে ফ্রি বই পৌঁছে দেবেন, ব্যাপারটা এরকম? না, এটা আবার ফেরত দিবে সে পড়ে। আমরা বই তো মানুষকে আমরা গিফট করি না সাধারণত, আচ্ছা, আমরা বই দিয়ে থাকি, তারা বই পাঠ করে যেন এটা পরে আচ্ছা, ফেরত আমাদেরকে দেবে। একটু দিয়ে দেয় আর কি। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। এই সপ্তাহের বড় খবর যদিও রাজনৈতিক, কিন্তু আমরা ফোকাস করছি অমর একুশে বইমেলা নিয়ে, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নেসারউদ্দিন আইয়ুব, তিনি একজন প্রকাশক। তবে এর বাইরে এই সপ্তাহের আরেকটি বড় খবর হচ্ছে কক্সবাজারের টেকনাফে অপহরণ, এবং এটি প্রায়শই এরকম সংবাদ আমরা পাচ্ছি, এবং এটি নিয়ে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন স্থানীয় সাংবাদিক তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম, কয়েকদিন পরপরেই কিন্তু এই টেকনাফ থেকে আমরা এই অপহরণের খবর পাচ্ছি। সবশেষ কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটলো। নতুন কোনো খবর আছে কিনা? যারা সবশেষ অপহৃত হলেন তাদের কি উদ্ধার করা গেছে? ধন্যবাদ। অপহরণ কিন্তু এটা আজকের না, অনেকদিন আগে থেকেই, প্রায় 1 যুগ ধরেই অপহরণ হয়ে আসছে। অপহরণের বিষয়টা ঘটে আসছে এই টেকনাফ কেন্দ্রিক, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক বিষয়টা ঘটে আসছে। এটা মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তে একটা জিনিস বেরিয়ে এসেছে। 3টা কারণে এটা হচ্ছে। একটা টার্গেট করে মুক্তিপণ আদায়ের জন্য, আরেকটা হচ্ছে মাদকের লেনদেনের টাকা উদ্ধারের জন্য, আরেকটা হচ্ছে মানব পাচারের উদ্দেশ্যে মালয়েশিয়া বা অস্ট্রেলিয়া এরকম জায়গায় নিয়ে যাবে বলে তাদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। এই পর্যন্ত গত 13 মাসের একটা পরিসংখ্যান আছে আমাদের। গত 13 মাসে মোট উখিয়া এবং টেকনাফ মিলে 311 জনের মতো অপহৃত হয়েছে। এর মধ্যে আহ, আহ, গত কাল বা গত পরশু যেটা ঘটনা, 5 জনের একটা বিষয় আছে, সেটার আজকে আপডেট হচ্ছে তাদের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। 5 লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা,
এমনি স্থানীয় প্রশাসন কি বলছে? মানে এই যে কয়েকদিন পরপরই লোকজনকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অপহরণকারী ধরাও পড়ছে, কিন্তু এটার বিষয়ে মানে যে ধরনের স্টেপ নেওয়া দরকার সেটা কি নেওয়া হচ্ছে আসলে মানে রাষ্ট্রের বা প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে যে স্টেপ নেওয়া হচ্ছে এটা আসলে যথোপযুক্ত নয়। কারণ এটা হচ্ছে পাহাড়ি গভীর জঙ্গল এবং পাহাড়ি এলাকা, এখানে ওই ধরনের সক্ষমতা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদের নেই। এই কারণে টেকনাফের স্থানীয় বাসিন্দারা কিন্তু একটা বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অপহরণ রোধে এমনকি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়েছে। তারা সেনা অভিযান চান, স্থানীয়রা আচ্ছা, চান একটা সেনা অভিযান পরিচালিত হোক, যেন এই অপহরণকারীদের ধরা হোক, এটা রোধ করা হোক। তবে একটা বিষয়, এই যে অপহরণের সঙ্গে যারা যুক্ত এরা কি মূলত মাদক ব্যবসায়ী, বা এরা কি সবাই স্থানীয়, মানে সবাই কি ওই লোকাল নাকি বাইরে থেকে কেউ আসে, অথবা এর সঙ্গে আরাকান আর্মি বা এরকম যারা সীমান্তে তৎপর তারাও কি এসব ঘটনার সঙ্গে যুক্ত? এরকম কোনো তথ্য পাওয়া যায়? প্রায় এরা যুক্ত। স্থানীয় আছেন, স্থানীয় প্রভাবশালী আছেন, রোহিঙ্গা আছেন, তারপরে আরাকান আর্মি, আরএসও এই ধরনের লোকও থাকার সম্ভাবনা আছে। যেটা এই তো মানে এটা পরিষ্কার না তারা আছেন কিনা, কিন্তু থাকার সম্ভাবনা এড়িয়ে দেয়া আচ্ছা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্থানীয় প্রভাবশালী তো আছেনই। জি, তৌহিদুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিসার ভাই, একটু অন্য প্রসঙ্গে যাই। এই সপ্তাহের আরেকটা বড় খবর হচ্ছে গতকালকেই বিচার এবং জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, এবং এর আগেও আরও কয়েকটি কমিশন প্রতিবেদন দিয়েছে, আরও কয়েকটি হাতে আছে। সব কিছু মিলিয়েই একটা সংস্কার, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংস্কার শব্দটা খুব আমরা শুনছি, যেখানে সংস্কার হবে ওখানে সংস্কার হবে। আসলে কি সংস্কার হচ্ছে বলে মনে হয়? আপনি তো বললেন যে সংস্কার শব্দটি আমরা অনেক শুনছি। প্রশ্ন হচ্ছে শুনছি কেন? শুনছি এ কারণে যে সংস্কার গণমানুষের মধ্যে প্রয়োজনীয়তা বোধ হচ্ছে সংস্কারের। এটার কারণ হচ্ছে তাহলে রাষ্ট্রে অনেক অসঙ্গতি তৈরি হয়েছে এই দেশে, এবং আইনের অনেক অপপ্রয়োগ হয়তো হচ্ছে, মানুষ তার অধিকার সঠিকভাবে পাচ্ছে না, বৈষম্য তৈরি হয়েছে। এই কারণেই তো সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। এই কারণেই তো আসলে সংস্কারের প্রশ্ন এসছে। যদি রাষ্ট্রের সবকিছু নাগরিকরা তাদের সকল অধিকার ঠিকঠাক মতো পেত, তাহলে তো সংস্কার লাগতো না, ঠিকঠাক চলতো, তাহলে তো বলতো না যে সংস্কার করেন। কাজে সংস্কার আসলেই প্রয়োজন হয়েছে। আমাদের যে মহান মুক্তিযুদ্ধ ৭১-এর স্বাধীনতা লাভ, তারপরে কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে আমাদের যে পর্যন্ত আমরা এসেছি, এই প্রায় অর্ধ শতাধিক বছর। তাই এই সময়ের মধ্যে আমরা আসলে আমাদের সরকারগুলো জনগণের চাহিদা অনুযায়ী আসলে রাষ্ট্রের যে নিয়ম কানুন, আইনের প্রয়োগ এবং যে প্রশাসনের যে সঠিক পরিচালনা, এইগুলো পারেনি আসলে। এবং সর্বশেষ গত ১৬ বছর আসলে আমরা যেভাবে বলি একজন স্বৈরশাসক চেপে বসেছিল আমাদের উপর, তা সেখানে কিন্তু মানুষের অধিকার নানানভাবে বিঘ্নিত হয়েছে, এবং মানুষের একটা শ্রেণী সরকারের সমর্থকরা এখানে সুবিধা ভোগ করেছে, আবার যারা সমর্থক না কিংবা বিরোধী রাজনৈতিক দল তাদের কিন্তু নিপীড়ন করা হয়েছে। তো এইসব কারণে এগুলো যাতে আর কখনোই না ঘটে, মানুষ যেন তার নাগরিক অধিকার নিশ্চিতভাবে পায়, সেজন্যই আসলে সংস্কারের কথা এসেছে। এবং আমার মনে হয় জুলাই বিপ্লব যেভাবে ঘটেছে, গণ অভ্যুত্থান, তার প্রেক্ষিতে এখন সংস্কার হতেই হবে, এবং সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান কাজ। এই সরকার তো সবসময় থাকবে না, তারা হচ্ছে একটা সাময়িক সরকার, কিন্তু তারা এগুলো শুরু করছে এবং এগুলোর বাস্তবায়নটা শুরু করে যাবে এবং সংস্কারটা করে যাবে যাতে এই রাষ্ট্রটা ভালোভাবে চলে। কাজে সংস্কার হওয়া খুব কাঙ্ক্ষিত এখন। কিন্তু এই সরকারের ৬ মাস হয়ে গেল, তো এই ৬ মাসে কি আপনি কোথাও সংস্কারের লক্ষণ দেখেন? এখন তো সংস্কারের প্রক্রিয়াগুলো ঠিক করা হচ্ছে, আইনকানুনগুলো পরিবর্তন করা হচ্ছে, এখন তো আর সংস্কার হচ্ছে না। আচ্ছা, সংস্কার তো পরে হবে। সংস্কার হওয়ার জন্য তো সেরকম সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে, এবং সুশীল সরকার লাগবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার লাগবে। সেই জিনিস, এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকলাম আমরা মাত্র। কাজে তাদেরকে যদি আমরা বলি যে কি সংস্কার করলেন, মনে হয় সেই সময়টা আসেনি।
প্রক্রিয়া শুরু করেছেন। আমার জানা মতে 6টি কমিশন হয়েছে কমপক্ষে, না আরো বেশি, 10টির বেশি। 10টির বেশি। তাহলে এই 10টি সংস্কার কমিশন শুধু তাদের প্রক্রিয়াটা এবং আইন কানুন প্রণয়ন করছেন, মাত্র সিস্টেমটা প্রণয়ন করছেন। এরপর তো এগুলো আলোচনা হবে। সরকার যখন বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে আচ্ছা, কালকেরই দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন এবং সম্ভবত জনপ্রশাসন। হ্যাঁ, জনপ্রশাসন। তা সেখানে তো ওই যে বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করা সহ অনেক কিছু আছে। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী যে এবার মানে ভালো কিছু হবে বাংলাদেশের জন্য। আপনি দেখেন ইউরোপের একটা দেশ, মনে করেন সুইজারল্যান্ড, কিংবা আপনি আমেরিকার কথা ধরেন, বা কানাডা, আমাদের নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব দেশে তো আমরা যাই আসি, আমাদের মানুষ যায় আসে সব সময়। এবং সেখানকার সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তা, মানুষের সামাজিক নিরাপত্তা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কত সুশৃঙ্খল এবং সুন্দর। আর আমাদের এখানে আপনি রাস্তায় বেরোলেন, ফিরবেন কিনা কোনো নিরাপত্তা কোথাও মানুষের নেই। কাজে এই জিনিসগুলোর তো একটা সুরাহা হতে হবে একটি রাষ্ট্রের জন্য। আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এই যে জুলাই বিপ্লব হলো, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, সবকিছুই তো মানুষ তার অধিকারের জন্য করেছে। সরকারের কাজ হচ্ছে এই অধিকারগুলো নিশ্চিত করা, সেটি সরকার করছে না। তারা অনর্থক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, যার জন্য সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে। এবং এইবার আমরা প্রত্যাশা করি সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণ হবে। রাইট। এবং আপনার কি মনে হয় যে সবচেয়ে বেশি সংস্কার কোন জায়গাটা দরকার? আমার মনে হয় সব জায়গায় বেশি বেশি দরকার, তবে সেটা জনপ্রশাসনে হলে তো বাংলাদেশ এবং আইন বিভাগ, যেটা বিচার ও আইন এবং জনপ্রশাসন, এই জায়গাগুলোতে যদি সংস্কার হয় সঠিকভাবে এবং বাস্তবায়ন হয়, মানে মানুষ যদি ন্যায় বিচারটা পায়, ন্যায় বিচার পায়, শুধু ন্যায় বিচার নিশ্চিত করলেই তো সমাজ রাইট মানে তারের মতো মানে সমস্যা অর্ধেক শেষ, আরো বেশি শেষ। এরপর জনপ্রশাসনে যদি জনবান্ধব, যদি সরকারি অফিসগুলো গিয়ে মানুষ যদি সেবাটা ঠিকমতো পায়, সেবা পাওয়া তো আছেই, ঠিক সেবাই না, মানে জনপ্রশাসন একটা সিস্টেমে চলবে, নাগরিক বান্ধব এবং গণতান্ত্রিক এবং সুবিচার নির্ভর যে সিস্টেম, সেটা যদি হয় তাহলে তো ঘুষ থাকবে না, চাইলেই কেউ নিতে পারবে না। আর এখন তো প্রযুক্তি ব্যবহার করলে আপনি চাইলেই ঘুষ নিতে পারবেন না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই পারবে না, আপনি ঘরের মধ্যে কয় টাকা রাখবেন। কাজেই এটা সহজ, এখন প্রযুক্তি ব্যবহার করে সহজ। এবং কিন্তু এটা যদি বাস্তবায়ন শুরু হয় তাহলে মনে হয় এটি সম্ভব, এবং আসলে মানুষ এখন এটাই চাচ্ছে। রাইট। আর একটা বিরতি আসে দর্শক, আর একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরে, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা এই সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন নেসারউদ্দিন আইয়ুব, প্রকাশক নেতা এবং সংবাদ উপস্থাপক। তো নেসার ভাই, আবার একটু জ্ঞানের প্রসঙ্গে ঢুকি, বইপত্রে। এই নর্মালি যেটা হয়, বছরের প্রথম দিনেই শিশুরা সাধারণত বইপত্র পেত, কিছু ব্যতিক্রম বাদ দিলে। কিন্তু এবছর কিন্তু ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল, এখন পর্যন্ত অনেক শিশু বা স্কুল মাধ্যমিক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে বই পায় নাই। আপনি যেহেতু প্রক্রিয়ার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত, এটা কোনো অসুবিধা তৈরি করছে কিনা, যে বা এতদিন লাগছে কেন, এবং এর ফলে টোটাল আমাদের যে এডুকেশন সিস্টেমে কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কিনা? আসলে বই তো জানুয়ারির প্রথম সপ্তাহে ছাত্ররা যাতে সংগ্রহ করতে পারে বা পেয়ে যায়, সেটি প্রত্যাশিত এবং এটার প্রয়োজনে রয়েছে। এর বাইরে গেলেই তো শিক্ষা ব্যবস্থায় কিছু অসুবিধা হয়। এবং এবছর যেটা ঘটেছে যে জানুয়ারির 1 তারিখ থেকে অল্প কিছু বই ছাত্ররা পেয়েছে, এরপর এখনও কিন্তু সবাই পায়নি। এ নিয়ে সরকারের চেষ্টার আমি কোনো কমতি দেখি নাই। গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করছে, শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবি। বিশেষ করে আমরা যারা একাডেমিক পাবলিশার, আমিও একজন, আমাদের স্কলার্স পাবলিকেশনস আছে, মাতৃভাষা প্রকাশ আছে, এই যে বইমেলার এইসব বই ছাপতে আমরা সরকারকে সহযোগিতা করতে গিয়ে প্রেসে এবং বাইন্ডিংয়ে সরকারকে একটা সুযোগ দিয়েছি আমরা, এখনও সেটা দিয়ে যাচ্ছি। এবং এটা এনসিটিবি চেয়েছে, বলেছে আপনাদের ওইসব বইগুলো আপনারা একটু পরে ছাপেন, আমাদের এনসিটিবির বইগুলোর মুদ্রণে এবং বাধাই আপনারা সহযোগিতা করেন। সেটি কিন্তু আমাদের বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে করা হচ্ছে। এখন এইবার যেহেতু জুলাই বিপ্লবের পরে আসলে সময় পেয়েছে সরকার মাস 3, ডিসেম্বর
31শে ডিসেম্বর পর্যন্ত। এই মাস তিনেক সময় এখানে যথেষ্ট না। এর আগে যেই বইগুলো ছিল সেই বইয়ের বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে সরকারকে। এখন সেখানে অনেক রাজনৈতিক বক্তব্য ছিল, কিংবা সেই আগের সরকারের আমলের যেসব বক্তব্য, এমন সিলেবাসে এমন কিছু ছিল যেসব এখন বাদ দিতে হয়েছে সরকারকে। তো সেগুলো বাদ দিতে কিন্তু সময় লেগেছে, এটা একটা কারণ। এখন কিন্তু এই যে বই যে এখনো পায়নি, সেটি কিছু ব্যর্থতাও নিশ্চয়ই আসছে, এতটা দেরি হওয়াটা উচিত হয়নি। হ্যাঁ, কারণ সরকারের এই এনসিটিভির এই প্রজেক্টও অনেক বড়, পর্যাপ্ত জনবল রয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির ভূমিকা এখানে বেশি, বা যারা মুদ্রণ করেন প্রেস মালিকরা হচ্ছে মূলত এই বইটা নেয়। তারা তো তাদের মেশিনারিজ, বাইন্ডিং ক্যাপাসিটি, মুদ্রণের মেশিন, এগুলোর ক্যাপাসিটি অনুযায়ী টেন্ডারে বইটা পেয়েছে। তো তার না হয় 3 মাসের জায়গায় 4 মাস, মানে 3.5 মাস লাগুক, 10 দিন বেশি লাগুক, এখন 1.5 মাস 2 মাস বেশি লাগছে। ফেব্রুয়ারি মাসেও যে সবাই পেয়ে যাবে তারও কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত নাই। এবং এবছর কিন্তু ওই আপনার যে কারিকুলাম কিছুটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ আগে যেরকম ছিল ওই জায়গা থেকেও এই সরকার সরে আসার চেষ্টা করছে। কারিকুলামে ব্যাপক চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা ব্যবস্থাটাকে একবারে পুরাই ধ্বংসের কিনারে নিয়ে যাওয়া হয়েছিল। বিশেষ করে যেটাকে আমি সিলেবাসকে আমি বেশি বলবো না, সিলেবাসের বিষয়টি ভিন্ন, কিন্তু পরীক্ষা পদ্ধতি বাতিল করে দেওয়া হয়েছিল। নাম কাগজে পরীক্ষা রাখা হয়েছিল, আসলে জীবনটাই একটা পরীক্ষা। পরীক্ষা না থাকলে ছেলেবেলারা তো, বাচ্চারা তো পড়তেই চায় না, পরীক্ষার ভয় তাও কিছু পড়ে। আপনি উপস্থাপক হয়েছেন অডিশন দিয়ে, সেটি একটি পরীক্ষা। আমি সংবাদ পাঠক হয়েছি অডিশন দিয়ে, বিরাট পরীক্ষা। বিসিএস ক্যাডারের চাকরি তো বড় ধরনের পরীক্ষা ছাড়া হয় না। কিন্তু আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি শুধু যে অনিয়ম বা অদূরদর্শিতা ছিল সেটা না, আমার মনে হয়েছে এটা একটি ষড়যন্ত্র, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে ফেলা হয়, সেরকম একটা ব্যাপার। এটি আপনি যেভাবেই নেন বা যেভাবে নেন, আমার মনে হয়েছে এরকম। তো এখন সেটি থেকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে এই সরকারের আমলে, এবং এটি একটি ভালো দিক যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে তাদের মেধা, যোগ্যতা, জ্ঞান এগুলোর যাচাই করতে পারবে, এবং সে যাচাই করে তারা উপরের দিকে। কিন্তু অটো পাসও তো আছে। অটো পাস এই সময় একেবারেই নাই, শুধু একটা হয়েছে, সেটি জুলাই বিপ্লবের ঠিক পরবর্তী সময়ে সেটি করা সরকারের ঠিক হয়নি, কারণ কিছু ছাত্র গিয়ে সচিবালয়ে গিয়ে ঢুকে পড়লো এবং দাবি করলো এবং তারা মেনে নিল, সেটি একেবারেই ঠিক হয়নি। মানে আপনি বলছেন এটা ব্যতিক্রম। সেটি ব্যতিক্রম। এখন আর অটো পাসের প্রশ্ন মনে হয় আসবেও না, আসার সুযোগও নেই, এবং সরকার হয়তো সেগুলোর মানবেও না, এটা আমার ধারণা। এবং এই সপ্তাহ জুড়েই ঢাকায় তিতুমির কলেজ খুব আলোচনায় ছিল। আপনি জানেন ঢাকা শহরের ভেতরে যে বড় 7টি কলেজ, এই 7টি কলেজ ছিল বা এখন পর্যন্ত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, যেগুলো ছিল একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে 7টিকে নিয়ে আলাদা একটা বিশ্ববিদ্যালয় করবে। তিতুমির চাচ্ছে তাদেরকে আলাদা করে দিতে, এবং এই দাবি নিয়ে কিন্তু আন্দোলন, রাস্তা অবরোধ, রেল লাইন অবরোধ, অনেক কিছু হলো, এবং 1 সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেছে, যদিও সরকার বলেছে না, তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করা যাবে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একটু দূর থেকে? দেখেন, 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়াটাই ছিল অযৌক্তিক এবং হাস্যকর। এটি তখন কেন নেওয়া হয়েছিল, কারা নিয়েছিলেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমার কাছে এটা খুবই অগ্রহণযোগ্য মনে হয় যে ছোট ছোট কয়েকগুলো কলেজকে, এগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সে সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলো যেভাবে চলে এই কলেজগুলো সেভাবেই চলবে। এখানে পড়াশোনার মান বাড়ানো যায়, এখানে মূল উদ্দেশ্য ছিল মান বাড়ানো, অবকাঠামো বাড়ানো যায়। ইউনিভার্সিটি নিজের তো চাপ অনেক, সেই অন্য কলেজের মান বাড়াবে কখন? এটি একটা হাস্যকর উদ্যোগ এবং অযৌক্তিক উদ্যোগ আমি বলেছি, কারণ এটা যেহেতু এটা অযৌক্তিকভাবেই শুরু হয়েছিল, কাজে এটা থেকে ভালো কোনো রেজাল্ট আপনি আশা করতে পারেন না। সেগুলোই নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন একটা খারাপ উদ্যোগের, কাজেই এগুলো আসলেই ভুল ছিল, এবং এই ভুলের একটা সমাধান হয়তো এখন হতে যাচ্ছে। কিন্তু তিতুমির শিক্ষার্থীর স্থির যে না, তারা আলাদাই চায়। তিতুমিরের শিক্ষার্থীরা যা করছে সেটি ব্যক্তিগতভাবে আমি একেবারে সেটার বিরোধী, কারণ তারা এটা পারে না। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলতে পারে না যে আমরা রাস্তা বন্ধ করলাম, আমাদের এটাকে, সরি, একটি কলেজের ছাত্ররা কখনোই বলতে পারে না যে আমরা রাস্তা বন্ধ করে দিলাম, রেল লাইন বন্ধ করে দিলাম, আমাদের দাবি না মানলে আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব, এটাকে বিশ্ববিদ্যালয় করতে হবে। বিশ্ববিদ্যালয় করবে তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আর একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে কেন? শিক্ষা মন্ত্রণালয় করবে, রাইট। কিন্তু তারা দাবিটা করবে কেন? সে যেখানে ভর্তি হয়েছে ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে ভালোভাবে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, তার কর্মজীবনে সে যা ভালো কিছু করবে।
এটা তার দায়িত্ব। তার দায়িত্ব তো এটা না যে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে বেআইনি কাজকর্ম করে একটা সরকারকে চাপ দিয়ে একটা কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, এটা যে কোনো মানুষের স্বাভাবিক সেন্সেই মনে হবে এটা একটা অন্যায়। রাইট, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে শেষ করতে হচ্ছে, ভালো আপনাকে থাকবেন। ধন্যবাদ এবং নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ এবং আমাদের সম্মানিত দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 7 দিনে। কথা হবে আগামী বৃহস্পতিবার ওই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।